বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম আর তোমরা দেখছো হাই ফ্লায়ার। তো ওয়ার্ল্ড কাপ টি-20 শুরু হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা দলের একটা দুটো করে খেলা প্রায় হয়েও গিয়েছে। তবে বাংলাদেশের যে শুরুটা আমি বলবো মোটামুটি একটা খারাপ নয়, ভালোই হয়েছে। যেটা গতদিনের যে খেলাটা ছিল শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ, সেখানে একটা উত্তেজনাপূর্ণ খেলা আমরা দেখেছি। যদিও আমার মনে হয় না এতটা স্ট্রাগল করা উচিত ছিল বাংলাদেশের, যে রানটা ছিল সেটা তুলতে গিয়ে। তবে বাংলাদেশের মতো দল সেই জায়গায় আমার মনে হয় একটু কষ্টার্জিত হলেও জয়টা একটু কষ্টার্জিত। আর তবে ফাইনালি যেটা হয়েছে সেটা ভালো, কারণ পিচটা সেই ধরনেরই যেটা ইউএসএ আনপ্রেডিক্টেবল। মানে আমাদের এই সমস্ত যে সমস্ত ক্রিকেট খেলীয় দেশ রয়েছে সেই দেশগুলোতে এই ধরনের পিচ হয় না। যেটা হয়েছে এখানে, সেখানে বল একদম আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে এবং সেখানে ব্যাটিং করাটা দুরূহ। তো সেটা নিয়েই আলোচনা করব আজকের যে ভিডিওটা, সেটা হচ্ছে তাওহিদের এই 3 ছক্কা এক নতুন মাইল ফলক। তাওহিদ বুঝে নিয়েছেন মুশফিকের দায়িত্ব অনফিল্ড থেকে। তো ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আসসালামু আলাইকুম। তাওহিদ হৃদয়ের ব্যাক টু ব্যাক 3টা 6 ম্যাচের সবচাইতে বড় টার্নিং পয়েন্ট, বিশেষ করে ব্যাটিং পার্সপেক্টিভ থেকে। এবং এই 3টা 6 আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ক্রিকেটের একটা অন্যতম বড় ট্রানজিশনাল ফেজ। প্রথমত 3টা 6-এর একটা বৈশিষ্ট্যের জায়গা আমি আপনাদেরকে বলবো, তা হচ্ছে 3টা 6 2টা পার্টিকুলার জোন দিয়ে তাওহিদ হৃদয় মেরেছেন এবং একই জায়গায় পিচ করা বলকে 2টা জায়গা দিয়ে 6 মারার এই জিনিসটা কার কাছে দেখেছেন? বাংলাদেশের ক্রিকেটে এই কাজটা এর আগে করেছেন মুশফিকুর রহিম। আমরা যদি একটু কম্পেয়ার করে দেখাতে চাই, তাওহিদ হৃদয় আজকে যে কাজটা করেছেন, সিমিলার জায়গায় পিচ করা বল ডিপ মিড উইকেট দিয়ে 2টা মেরেছেন, একটা মেরেছেন এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে। মুশফিকুর রহিম বিপিএল এর মঞ্চে আমরা দেখেছিলাম একই জায়গায় পিচ করা বল একটা ডিপ মিড উইকেট দিয়ে একটা এক্সট্রা কাভার দিয়ে তিনি বাউন্ডারি মেরেছিলেন। সো এটা কারা মারতে পারে জানেন? যাদের টেকনিকের জায়গাটা অনেক বেশি মাত্রায় শার্প। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে, যেটা আমরা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাটারদের ক্ষেত্রে প্রবলেমের জায়গাটায় ভুগি, সেটা হচ্ছে ফ্রন্ট লেগ ক্লিয়ার করতে না পারাটা। খেয়াল করে দেখেন, সুইপ করে যে ছক্কাগুলো মেরেছেন, সেই সুইপ করে মারা 2টা ছক্কাতেই তাওহিদ হৃদয় ইনিশিয়ালি অ্যাক্রস ফেজে গেলেও বলটাকে কানেক্ট করার সময় কিন্তু ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করেছেন। সামনের পাটা খেয়াল করে দেখেন, সামনের পাটা আপনি ক্লিয়ার করতে পারছেন সুইপ শট খেলার সময়। আমরা অনফিল্ডের পর্দায় কিন্তু আপনাদের জন্য বিভিন্ন ড্রিলও দেখিয়েছিলাম যে সামনের পা ক্লিয়ার করে সুইপ শট প্র্যাকটিস আপনি কিভাবে করতে পারেন। তাওহিদ হৃদয়ের এই 6-2টা সেটার একটা অনেক বড় উদাহরণ, যে আপনি ডিপ মিড উইকেট ক্লিয়ার করার সময় ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করছেন। দ্বিতীয়ত, যখন তিনি এক্সট্রা কাভারে শট খেলছেন ইনসাইড আউট, তখনও কিভাবে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করছেন। এবং এই ফ্রন্ট লেগ ক্লিয়ার করার জায়গাটাই এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরের জায়গা। আমরা অনফিল্ডের পর্দায় আপনি কিভাবে এরকম পজিশন বের করে এক্সট্রা কাভার দিয়ে ছক্কা মারতে পারেন বেশ কিছু ড্রিল, সেটাও কিন্তু আমরা দেখিয়েছিলাম। চাইলে সেই ড্রিলগুলো আবারও দেখে নিতে পারেন। পর্দায় আপনারা এই মুহূর্তে ওই ড্রিলের একটা একাংশ দেখছেন। কিন্তু মুশফিকুর রহিম এবং তাওহিদ হৃদয় দুজনই বগুড়ার, এবং মুশফিকুর রহিমকে ফলো করেন ছোটোবেলা থেকেই তাওহিদ হৃদয়। আমার কাছে যে বিষয়টা মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে ওই যে পালাবদলের জায়গাটা, যে আমার হলো শেষ তোমার হলো শুরু, ওই যে মুশফিকুর রহিমের যে লেগাসিটা, ওই লেগাসিটার ধারক এবং বাহক বাংলাদেশের ক্রিকেটে তাওহিদ হৃদয়। মাইন্ড ইট, এটা আমার কাছে মনে হয়। আজকে আর ডেটটা আপনি লিখে রাখেন, আমি আপনাকে আজকে বলছি মুশফিকুর রহিম যাওয়ার পর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের মেইন ব্যাটার হবে তাওহিদ হৃদয়। তাকে সেভাবেই গড়ে তোলা হচ্ছে, তার নিজের মতো সেই প্রস্তুতির জায়গাটা আছে। এবং ডোমেস্টিক ক্রিকেটে মূলত লঙ্গার ভার্সন ক্রিকেটে তাওহিদ হৃদয়ের ট্র্যাক রেকর্ড কিন্তু অনেক বেশি। ক্রিকইনফো গিয়ে দেখেন তার অ্যাভারেজ কত, তার হাইয়েস্ট কত এবং তার স্ট্রাইক রেট কত। লঙ্গার ভার্সন ক্রিকেটটাও কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ক্রিকেট খেলা হয়। বাট আমার কাছে যেটা মনে হয়, সিলেক্টরদের প্ল্যান আছে মুশফিকুর রহিম যখন রিটায়ারমেন্টে যাবেন, তাওহিদ হৃদয় উইল বি আওয়ার মেইন ব্যাটার। সো আমার কাছে মনে হয় যে মুশফিকের যে লিগাসিটা, সেই লিগাসিটা ক্যারি করবেন অদূর ভবিষ্যতে তাওহিদ হৃদয়। আজকের এই 3টা ছক্কা, এটা বাংলাদেশের ক্রিকেটের নেক্সট জেনারেশনের একটা ইন্ডিকেশন, বাংলাদেশের ক্রিকেটের একটা ট্রানজিশনাল ফেজের ইন্ডিকেশন। এবং বাংলাদেশের ক্রিকেটের এই 3টা 6 একটা অনেক বড় মাইল ফলক, কারণ এই 3টা 6-এর সিগনিফিক্যান্ট বৈশিষ্ট্যের জায়গা একই জায়গায় পিচ করা বলকে 2টা ভিন্ন দিক দিয়ে 6 মারতে পারা, 2টা ভিন্ন দিয়ে বাউন্ডারি মারা। এটা বাংলাদেশে আমি মুশফিকুর রহিমকে দেখেছি আর এই তাওহিদ হৃদয়কে দেখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে।
আচ্ছা, ভিডিওটা দেখার পর প্রথমেই আমার যার কথা বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে শামীম ভাইয়ের কথা। কারণ শামীম ভাইয়ের যে অ্যানালিসিস সেটা অপূর্ব, মানে অতুলনীয়। তার বাংলা কোনো ভিডিও আমি যদি দেখি ক্রিকেট সম্বন্ধীয়, যেটা নিয়ে ক্রিকেট নিয়ে কাটাছেঁড়া চলছে, সেইখানে কিন্তু শামীম ভাইয়ের যে ভিডিও সেটা কিন্তু সবার উপরে থাকে। কারণ সে যে অ্যানালিসিসটা করে সেটা কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ, যেটা পারফেক্ট বলা চলে। আমি দেখেছি প্রত্যেকটা ভিডিওতে কেন এরকম হলো এবং কি ফলটা হচ্ছে, মানে প্লেয়ারের যে বারবার আউট হচ্ছে বা বারবার ক্যাচ মিস করছে, সেই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই আমি দেখেছি। সেই জায়গাটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার সেই ব্যবস্থাটা কিন্তু মানে করে, এবং তার যে বুদ্ধিমত্তা রয়েছে, তার যে ক্ষমতা রয়েছে সেই বিচার করার, সেটা কিন্তু ভীষণভাবে আমার ভালো লাগে। আর সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো তৌহিদ হৃদয় নিয়ে, এর আগে যে ওয়ার্ল্ড কাপে মানে ম্যাচটা দেখলাম শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, বেশ কিছু বছর ধরে শ্রীলঙ্কা বাংলাদেশের একটা উত্তেজনা তৈরি হয়েছে ক্রিকেট খেলা নিয়ে, এবং উত্তেজনা হলেই ভালো। প্রত্যেকটা দেশের মানে দর্শকরা চায় উত্তেজনা খেলার মধ্যে। তো সেই উত্তেজনার মাধ্যমে ক্রিকেট কিন্তু ছড়িয়ে যাচ্ছে আরও বেশি করে। তো সেখানে আমরা দেখলাম যে এই খেলাটায় আমি বলবো না যে খুব ভালোভাবে বাংলাদেশ জিতেছে, তবে অবশ্যই জিত দিয়ে একটা জার্নি শুরু করা সেটা অবশ্যই দরকার রয়েছে, আরও ভালো করতে হবে। তবে পিচ যেরকম ইউএসের আনপ্রেডিক্টেবল পুরোটাই, বিশেষ করে ব্যাটারদের ক্ষেত্রে তারা বুঝতেই পারছে না, এবং বল যে কী ধরনের বাউন্স করছে সেটাও বোঝা যাচ্ছে না। কোনোটা নিচু হয়ে আসছে, কোনোটা উঁচু হয়ে যাচ্ছে। আউটফিল্ডও ভীষণ রকম স্লো, যেখানে বল পড়ছে সেখানেই পড়ে থাকছে, মানে ওপর থেকে এসে। আর স্লো তো বটেই, 4-6 খুব কমই হচ্ছে, এবং সেই জায়গায় আমার মনে হয় যে 2-3 রান এই জিনিসটাকে কিন্তু যে দল বেশি করতে পারবে সে অ্যাডভান্টেজ নেবে সেই জায়গাটায়। কারণ 4-6 আশা করাটা খুব যে আশা করা যাবে সেটা কিন্তু নয়। এই যে মানে ফিল্ড রয়েছে, আউটফিল্ড রয়েছে, সেখানে আমার মনে হয় 2-3 রান, বড় মাঠ রয়েছে যেটুকু দেখলাম যে পাশে অনেক বড় মাঠ, তো সেখানে ঠেলে দিয়ে বল 2-3 রান করে যদি নেওয়া যায় সেটা কিন্তু বেস্ট হবে। আর এই দিনকের খেলায় আমার 3টে প্লেয়ার মনে হয়েছে যে বাংলাদেশের জন্য খুব ভালো একটা রান তৈরি করেছে। সেটা হচ্ছে লিটন দাস, মাহমুদ, রিয়াদ এবং সাথে সাথে মাহমুদুল্লাহ। তো এই 3 জনের জন্যই কিন্তু বাংলাদেশ আজকে এই জায়গাটায় মানে সেই ম্যাচটা জিততে পেরেছে। এবং সাথে সাথে মুশফিকুর রহিমের যে ঘাটতিটা সেটা কিন্তু রিয়াদ পূর্ণ করবে, সেটাই এখানে আমরা যেটা তাওহিদের কথা বলছিলাম, তাওহিদ সেটা পূর্ণ করবে, যেটা আমি সামি ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম। এবং সত্যি তার খেলার যে টেকনিক, আমি দেখেছি কিছুটা ম্যাচ দেখেছি বিশেষ করে শেষের দিকে, তো তার টেকনিক কিন্তু খুব ভালো আমার লেগেছে। এবং একই জায়গার বল যে 2 পাশে 6 মেরেছে, এই জিনিসগুলো আমাদের সাধারণ চোখে হয়তো চোখে পড়ে না, কিন্তু সামি ভাইয়ের মতো যারা বিশ্লেষক রয়েছে তাদের চোখে পড়ে। এবং তার থেকেই আজকে জানতে পারলাম যে একই জায়গায় পিচ করা বলে 2 দিকে 2 রকম শট মেরেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই একটা বাংলাদেশ একটা প্লেয়ার পেতে চলেছে এবং পেয়েও গিয়েছে, যেটা আরও দিন দিন উন্নত হবে এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব ভালো হবে। সাথে লিটন দাস যে অল্প রান করেছে, স্ট্রাইক রেট খুব একটা বেশি নয়, কিন্তু ওই সময় ওই রানটা দরকার ছিল, কারণ উইকেট পড়ছিল সেই জায়গায় একজনকে। এবং তার লিটন দাসের যে প্রিভিয়াস পারফরমেন্স রয়েছে বেশ কয়েকটা ম্যাচে, সেখানে কিন্তু সে পুরো ডাক দিচ্ছিল বা কি বলবো, নিজে অতটা কনফিডেন্স ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচে অল্প রান হলেও একটা রান করেছে এবং একটা ম্যাচটাকে গড়িয়ে নিয়ে গেছে শেষ পর্যন্ত। তো সেই জায়গাটায় আমি বলবো যে লিটন দাস একটা ভালো কাজ করেছে। এবং সাথে সাথে মাহমুদুল্লাহ তো বরাবরই খেলে যাচ্ছে, এই বয়সেও আমার মনে হয় 37-38 বছর বয়স হয়ে গেছে, তারপরেও যে এত মানে একটা জিনিস বলা হয় না, ক্লাস ম্যাটার করে, কি বলে, ফর্ম নয়, ফর্মটা হচ্ছে একদম অল্প সময়ের জন্য, টেম্পোরারি হয়, এবং ক্লাসটা হচ্ছে পুরো সময়ের জন্য।
তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মাহমুদুল্লাহকে নিয়ে কিছু বলার নেই, এবং সাথে সাথে সে যেটা খেলছে আগামী দিনেও আমার মনে হয় বাংলাদেশকে আরও ভালো সার্ভিস দেবে। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো। আর সামি ভাইয়ের কোনো বিশ্লেষণ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, যেটা আমার দেখা উচিত মনে হয় তোমাদের কাছে, তাহলে সেটা অবশ্যই আমাকে সাজেস্ট করবে, এবং সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো আজকের ভিডিও কেমন লেগেছে জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।